ছাত্র ছাত্রীদের জন্য আজকে আলোচনার বিষয় নিয়েছি বাংলা কবিতা মৌহার দেশ। কবিতার কবি আধুনিক কবি সমর সেন, বাস্তব শহরের কবি সমর সেন, প্রতীকী শহরের কবি সমর সেন। এই সমর সেন রচিত মৌহার দেশ কবিতাটিকে এবার আমরা আমাদের আলোচনার অঙ্গনে আনার চেষ্টা করছি। কবিতার শুরুতেই আমরা প্রথমেই জেনে নেব কবি সম্পর্কে। কবি সমর সেন সম্পর্কিত ধারণা আমরা পরবর্তীকালে ভিডিওতে প্রকাশ করব। উৎসাহীরা অবশ্যই পরে দেখে নিতে পারে। সমর সেন সম্পর্কে একটি কথা অবশ্যই বলতে হবে, তিনি নাগরিক কবি, অর্থাৎ নগর জীবনের নোংরামি, যান্ত্রিক বিভৎসতার রূপ কবিকে বারবার ব্যথিত করেছে। কবি তাই নগর জীবন থেকে পালিয়ে শান্তি খুঁজে পেতে চেয়েছেন একেবারেই গ্রাম বাংলায় পল্লী প্রকৃতির কোলে। অর্থাৎ কবি হয়ে উঠেছেন পলায়ন মনোবৃত্তির কবি। যদিও এই পলায়ন মনোবৃত্তির মাধ্যমে তার কিন্তু নাগরিক যন্ত্রণা বা জীবন যন্ত্রণা একক থাকেনি, হয়ে উঠেছে সার্বিক। আমরা এবার চলে আসব কবির মৌহার দেশ কবিতার উৎসভূমি সম্পর্কে। তার বিখ্যাত কাব্যগ্রন্থ কয়েকটি কবিতা হল মৌহার দেশ কবিতার মূল অংশ। এবারে কবিতাটা পড়ার আগে এটি কবিতার মূল কথা মাথায় নিয়ে নেওয়া উচিত। কবিতার মূল কথা বাস্তবতা ও রোমান্টিকতার দ্বন্দ্ব। বাস্তবতা মানে যা প্রত্যক্ষ ঘটছে এবং যেটা কঠিন, নির্দয়, নিষ্ঠুর, সত্য। আর রোমান্টিকতা মানে কল্পনার জগৎ, স্বপ্নের জগৎ। মানুষের জীবনে বাস্তব সত্য না রোমান্টিকতা সত্য, উভয়ের লড়াইয়ের কথা এই মৌহার দেশ কবিতার মধ্যে কবি অপূর্বভাবে তুলে ধরেছেন। এই কবিতার বিষয়বস্তুতে প্রবেশ করার আগেই একটু আমরা জেনে নেব মানব জীবন সত্তা সম্বন্ধে। এটা খেয়াল করো, এখানে মানব জীবন সত্তাকে দুটো ভাগে বিন্যস্ত করেছি আমি, এক অন্নময় সত্তা আর এক অন্নময় সত্তা। এই অন্নময় মানে বেঁচে থাকার খাদ্য, এই অন্নময় মানে অপর। অর্থাৎ মানুষ কেবলমাত্র বেঁচে থাকার সত্তা নিয়ে বাঁচতে পারে না, তাকে তার ঊর্ধ্বে আর এক জগতে অবশ্যই আসতে হয়, তবে সে বেঁচে থাকতে পারে। একটু জেনে নেব আমরা কবি সমর সেনকে নাগরিক কবি বলেছি, তার নগর সম্বন্ধে কি ধারণা। কবি সমর সেন তিনি মনে করতেন ধনতান্ত্রিক যান্ত্রিক সভ্যতার ফল আধুনিক সভ্য শহর। ফলে সভ্যতার অবক্ষয়িত রূপ এই নগরের মধ্যে প্রতিফলিত হয়েছে। তাই যেখানে তিনি সুযোগ পেয়েছেন সেখানে তিনি এই নগর জীবনের নেতিবাচক দিক, অন্ধকারচ্ছন্ন দিকের প্রতি অঙ্গুলি নির্দেশ করেছেন আর দেখিয়েছেন এই নগর জীবন কেমন করে সভ্যতাকে, প্রকৃতিকে শোষণ করে নিচ্ছে। এই বাস্তব শহরের কথা, আমরা নগর যন্ত্রণার কথা কবি সমর সেন তার মৌহার দেশ কবিতার প্রথম 7টি চরণে অপূর্বভাবে চিত্রিত করেছেন। কবিতার 7টি চরণ আমি একটু পড়ছি, মন দিয়ে শুনে নাও। মাঝে মাঝে সন্ধ্যার জলস্রোতে অলস সূর্য এঁকে দেয় এঁকে গলিত সোনার মতো উজ্জ্বল আলোক স্তম্ভ, আর আগুন লাগে
জলের অন্ধকার ধূসর ফেনায়, সেই উজ্জ্বল স্তব্ধতায় ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস ঘুরে ফিরে ঘরে আসে শীতের দুঃস্বপ্নের মতো। এই সাতটি চরণের একেবারে সোজা যদি আমরা গদ্য অনুবাদ করি তাহলে বুঝে নেব সন্ধ্যার সময় সূর্যের আলো এসে পড়েছে, আলোটা গলিত সোনার মতো উজ্জ্বল, সেই উজ্জ্বল আলোক স্তম্ভ এখন জলের ভেতর তৈরি হয়েছে। সেই স্তব্ধতার মধ্যে অন্ধকারে ধূসর ফেনা বাঁকা ধুঁয়োর মতো বারবার শীতের দুঃস্বপ্ন হয়ে ফিরে আসে। এই সাতটি চরণকে একটু ব্যাখ্যা করে নিয়ে নেওয়া যাক। তোমাদের দ্বাদশ শ্রেণীতে পাঠ্য কবিতাগুলো এক কথা আধুনিক কবিতা। আধুনিক কবিতার দুটো দিক থাকে, একটি বাইরের দিক আর একটা ভেতরের দিক, আর দুটো দিকেরই সমীকরণ নিয়েই আমাদের কবিতাগুলোকে পড়তে হবে। প্রথমেই কবি দেখো এক চমৎকার চিত্রকল্প এঁকেছেন। তোমরা দেখতে পাচ্ছ সূর্য অস্ত যাচ্ছে, রক্তিম আভা এসে পড়েছে জলস্রোতে, সেখানে তৈরি হয়েছে এক গলিত সোনার মতো আলো স্তম্ভ। এখানে সূর্যকে অলস বলা হয়েছে কেন? সূর্য সারাদিন কর্ম করে, সন্ধ্যা হয়ে গেছে, কর্মে ক্লান্তি তাকে চেপে বসেছে, তাকে অস্তগামী সূর্য বলছি। এবারে এই যে সূর্যের আলোক স্তম্ভ, এটা প্রাকৃতিক সৌন্দর্য তৈরি করেছে। আর ভেতরে মানে যাব একটু আর ব্যাখ্যা যদি করি, অলস সূর্য বলতে কিন্তু আমরা ধরে নেব কর্মক্লান্ত মানুষকে। মানুষ সারাদিন কর্মের চাপে ক্লান্ত হয়, বিশেষ করে শহরের জীবনের বাস্তব জীবনের মাটিতে ঠক্কর খেতে খেতে কর্মের চাপে মানুষ ক্লান্ত হয়ে পড়ে। মানে মানুষের মনও অলস সূর্য হয়ে গেছে। আর অলস মনে মানুষ এই অন্নময় সত্তা থেকে বেরিয়ে অন্নময় সত্তায় উপনীত হতে চায়। তাই তার মনের মধ্যে একটু রোমান্সের ভাব জেগে ওঠে। জেগে ওঠে মানে এই কর্ম থেকে একটু দূরে সরে গিয়ে এক রোমান্টিক জগৎ গড়ে তুলতে চায়। একটু খেয়াল করে দেখো, দিনের শেষ, রাত্রির সূচনার সন্ধিক্ষণ সন্ধ্যা। সন্ধ্যা কিন্তু দিন বা রাতের মতো দীর্ঘস্থায়ী হয় না। তাই এখানে কবি যেন এই সন্ধ্যার কথাটা নিয়ে এসে বোঝাতে চাইছেন, সন্ধ্যার আলোকস্তম্ভ যেমন স্থায়ী হবে না, মানুষের রোমান্স মনের ভাবনাটাও ঠিক স্থায়ী হবে না, ক্ষণস্থায়ী। মানে মানুষ এখানে যে স্বপ্ন রচনা করতে চাইল, স্বপ্ন যেন ভঙ্গ হয়ে যাবে। আর ভঙ্গের কথা কীভাবে বলেছেন দেখো, তিনি বলেছেন আগুন লাগে জলের অন্ধকার ধূসর ফেনায়। আগুন যেখানে লাগে সেখানে যা থাকে সব কিছুকে দহন করে, সব কিছুকে নষ্ট করে, পুড়ে ছারখার করে দেয়। কিন্তু অন্ধকারে ধূসর ফেনা মানে আমরা যে অন্ধকার বলতে এখানে আমরা এই অন্নময় জগৎ চলে আসবো, কর্মক্লান্ত জীবনে চলে আসবো। এই জীবনটা একঘেয়ে জীবন, অর্থাৎ একই কাজ করতে করতে মানুষ বাধ্য হয়। একে একঘেয়েমিকে অন্ধকার বলছি। অন্ধকার জীবনে যে ধূসর দিকগুলো রয়েছে সেখানে যেন পুড়ে ছারখার করতে চায়। আসলে এই বাস্তবটাকে ভাঙতে চাইলেও ভাঙা যায় না। মানুষকে আবার সেই কর্মজগতে অন্নময় জগতে ফিরে আসতেই হয়। তাই রোমান্সটা ভেঙে খান খান হয়ে যায়। মানে স্বপ্ন তৈরি হলো, আবার স্বপ্ন ভঙ্গ হয়ে গেল। এই স্বপ্ন ভঙ্গের কথাটাকে কবি দেখো বলেছেন কীরকম করে না, ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাসের মতো। এই ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাসের একটা আমরা নাগরিক শিল্পের কথা নেব। নগর জীবনের শিল্পায়নের কলকারখানা যে ধোঁয়া ওঠে, সেই ধোঁয়ার কিন্তু বঙ্কিম আকারে মানে বেঁকে বেঁকে আকাশে ওঠে। এবং দেখো এই বঙ্কিম ধোঁয়া কিন্তু একেবারে পরিবেশ রক্ষার ক্ষেত্রে উপযোগী নয়, বরং পরিবেশ দূষণ ঘটায়। এই দূষণ মানে মানুষকে ধ্বংসের দিকে এগিয়ে নিয়ে যায়। একে আমরা বলতে পারি মানুষের স্বপ্নভঙ্গ, মানে হতাশা। কি দেখলাম, তার মনে যে ক্ষণিকের যে রোমান্টিক স্বপ্ন গড়ে উঠেছিল
তা ভেঙে গেল। একটু প্রসঙ্গত মনে করতে হবে, মানুষের রাজের চেতনা দুটো দিক রয়েছে, একটা আলোর জগৎ আর অন্ধকারের দুনিয়া। আলোর জগৎ মানে মানুষের এই অপর বা অন্নময় সত্তা, যেখানে মানুষ কল্পনা করে, স্বপ্নের জগতে এগিয়ে যায়, মানসিক শান্তি পায়। অন্ধকারের দুনিয়া মানে যদিও খেটে খাওয়া, বাস্তব পরিশ্রমের জগৎ, কিন্তু একঘেয়েমি অন্ধকার। আর উভয়ের সন্ধিক্ষণ সন্ধ্যা। এই সন্ধ্যা মনের ক্লান্তি, এই মনের ক্লান্তিটার যে রোমান্সের ভাবনা আলো, তা অন্ধকার মনের ক্লান্তি আগুন লাগায়। সেখানে উন্মোচিত হয় একেবারে বাস্তব জীবনের স্বরূপ। মানে যতই কর্মক্লান্ত হয়ে রোমান্টিক স্বপ্নে বিভোর হয়ে যাক না কেন, তাকে কিন্তু ওই বাস্তব জগতে নেমে আসতে হবে। আর নেমে আসতে হবে বলে সেই বাস্তব স্বপ্নটা রোমান্টিক স্বপ্নকে ধ্বংস করে শীতের দুঃস্বপ্নের রাত্রির মতো বারবার ঘুরে ফিরে আসে। শীতকাল দীর্ঘ হয়, তার যদি দুঃস্বপ্ন কেউ দেখে আরও ক্লান্তিকর হয়, কষ্ট হয়। এটা একেবারে বাস্তব। এই বাস্তবের জন্য এটাকে মানসিক যন্ত্রণা। এই মানসিক যন্ত্রণা মুক্তি পেতে প্রতিটা মানুষ চায়। আসলে এই 7টি চরণের মধ্যে কবি শহরের কোলাহল মুখর দিনের ব্যস্ততার মাঝে নিঃশেষ হয়ে যাওয়া সত্তার কথা উল্লেখ করেছেন। সারাদিন কর্মের যন্ত্রণায় চাপে মরে যাওয়া মানুষরা মন্তরের ভালোবাসা, স্বস্তি, শান্তির উত্তাপ পায় না। তারা যেন হতাশাকে বুকে চেপে ধরে, তারা দিনে কর্মক্লান্ত হয়। তাই কর্মক্লান্ত হয় বলে তারা সে কর্মের ক্লান্তির হাত থেকে মুক্তি পেতে চায়। আর মুক্তি পেতে চায় বলে কবি পরবর্তী 7টি চরণে সে মুক্তির পথ যেন তিনি খুঁজেছেন। এখানে 7টি চরণে তার রোমান্টিকতার দৃশ্যগুলো আমরা দেখে নেব। এই রোমান্টিকতার জন্য কবি যেতে চাইছেন কবিতার যে নাম মৌহার দেশ। একটু মৌহার দেশ সম্বন্ধে একটু ভৌগোলিক এবং সাহিত্যিক পরিচয় নিয়ে নেওয়া যাক। মৌহার দেশ কিন্তু সাঁওতাল পরগনায় এক প্রকৃতির পরিবেশের মায়া অঞ্চলে ঘেরা জায়গা। এখানে মানুষের মনে শান্তি এবং তৃপ্তি পাওয়া যায়। কবি কর্মজীবনে দিল্লিতে বহুদিন থাকা সত্ত্বেও এই মৌহার দেশের স্মৃতি ভুলতে পারেনি। তাকে বারবার মৌহার দেশ যেন আহ্বান করেছেন। আর এই মৌহার দেশ তার কাছে রোমান্টিক পরিবেশ হয়ে উঠেছে। অর্থাৎ কিন্তু বাস্তবিক কবিতার দিক থেকে এই মৌহার দেশ বলতে কোনো দেশই থাকতে পারে না। এই যেন মানুষের মনের এক রোমান্টিক দেশ, স্বপ্নের দেশ, ভালোবাসার দেশ, স্বস্তির দেশ। এখানে 7টি চরণে কবি যা বলেছেন একবার দেখে নেব আমরা। অনেক অনেক দূরে আছে মেঘমদির মৌহার দেশ, সমস্তক্ষণ সেখানে পথের দুধারে ছায়া ফেলে দীপদারুর দীর্ঘ রহস্য। আর দূর সমুদ্রে দীর্ঘশ্বাস, রাতে নির্জন নিঃসঙ্গতাকে আলোড়িত করে আমার ক্লান্তির উপর ঝুরুক মহুয়া ফুল, নামুক মৌহার গন্ধ। আমরা দেখে নিই কবি কি বলতে চাইছেন। মৌহার দেশ কোথায় রয়েছে না অনেক অনেক দূরে। অনেক দূরে বলতে এই শহরের জীবনে যেখানে নাগরিক যন্ত্রণা, শহরের ক্লান্তি, শহরের ব্যভিচার, শহরের ভণ্ডামি নেই। সেই শহরের যেখানে কল কারখানার যানবাহনের দূষণ নেই। কোথায় রয়েছে? শহরের সভ্য থেকে অনেক দূরে, যেটা কেমন মেঘমদির, যা মনের কল্পনাকে উস্কে দেয়। সেই মহাদেশে কি রয়েছে? অপরূপ প্রাকৃতিক দৃশ্য। একটু দৃশ্যগুলো মানুষ চোখে দেখার চেষ্টা করো। রাস্তার দুপাশে দেবদারু গাছ। দেবদারু গাছ প্রত্যেকে চেনো। দেবদারু গাছের ছায়া পড়েছি, তাই কবি যেন দীর্ঘ রহস্য বলে মনে করেছি। এই দেবদারু গাছের দৃশ্য কবির নয়নকে তৃপ্ত করে। একই সঙ্গে তার শ্রবণেন্দ্রকেও সুখী করে। দেখো, দূরে থাকে সমুদ্রের দীর্ঘশ্বাস। এই সমুদ্র যেখানে রোমান্টিকতা
বড় হয়। দেবদারু দৃশ্য ভালোবাসার বীজকে আরও বড় করে। এই যে সন্ধ্যায় নির্জন নিঃসঙ্গতাকে আলোড়িত করে সমুদ্রের দীর্ঘশ্বাস। কবির অবসাদ দূর হয়ে যায়। যান্ত্রিক জীবনের যন্ত্রণা থেকে কবি মুক্তি পায়, আর মুক্তি পায় বলে রোমান্টিক স্বপ্নে বিভোর হতে চায়। এই রোমান্টিক মনে দেখো কি খুঁজে পেয়েছে। ক্লান্তির উপর তাই তিনি চাইছেন মহুয়া ফুল ঝরে পড়ুক আর নেমে আসুক মহুয়ার গন্ধ। আসলে কবি মহুয়ার দেশকে যেন মুক্তির দেশ বলে মনে করেছেন। কোন মুক্তির দেশ? শহরের নাগরিক যন্ত্রণা থেকে মুক্তির দেশ। কেন? তিনি স্বপ্নের দেশ বলে মনে করেছেন। এখানে স্বপ্ন বোনা যায়, মনে ক্লান্তি নাশ করা যায়। বাস্তবের জাঁতাকলে পিষ্ট হয়ে মানবাত্মা যখন শহর জীবনে হাঁপিয়ে ওঠে, তখন রোমান্সের মাধ্যমে একটু তৃপ্তি খুঁজে পায়। আর কবি মনে করেছেন শহরের বন্ধ্যা রূপের মধ্যে সে তৃপ্তি খুঁজে পাওয়া যায় না। আর যায় না বলে দূরে, বহু দূরে মহুয়ার দেশে তিনি সে তৃপ্তির সন্ধানে গেছেন। এখানে তিনি মনে করেন শান্তি পাবেন, স্বপ্ন পাবেন, যেন মনের এক স্বর্গ পাবেন। কারণ তিনি জানেন এখানে হতাশা নেই, ক্লান্তি নেই, যন্ত্রণা নেই, বা যৌনতার পৈশাচিক উল্লাস নেই। এখানে কেবল রয়েছে অহল্যা মাটির ঘুম ভাঙার ডাক। আর এই ডাকের জন্য তিনি তার রোমান্টিক মন রেখেছেন দুপাশে দীর্ঘ দেবদারুর ছায়া, আর দূরে শুনেছেন সমুদ্রের দীর্ঘশ্বাস। গভীর রাত্রের নিঃসঙ্গতা যেন কথা বলে, তাই নিঃসঙ্গ পরিবেশ হয়ে ওঠে তাতে মধুময়। তাই ক্লান্তির উপর ঝরে পড়ে মহুয়া ফুল, মন চঞ্চল হয়ে ওঠে প্রাকৃতিক পরিবেশে। এই মহুয়ার দেশে তার স্বপ্ন যেন রঙিন থেকে রঙিন হয়। তাই কবির কল্পনা লোকে যে গড়ে ওঠা মহুয়ার দেশ তাকে যেন নয়নের দৃপ্তি আর প্রাণের তৃপ্তি দেয়। শহরের ক্লান্ত বিধ্বস্ত কবিমন তাই এই সুন্দর স্বপ্ন দেখেন। তিনি মহুয়া দেশে এখানে পৌঁছেছেন। মহুয়া দেশের স্বপ্নে রোমান্টিকতা বিভোর হতে চেয়েছেন। মহুয়া দেশের সমস্ত স্বপ্নকে তিনি নিকড়ে নিতে চেয়েছেন। রোমান্টিকতাকে আকণ্ঠ পাত্রে পান করতে চাইছেন। কারণ ধুলায় ধূসরিত শহরের হইচই হুল্লোড় পরিবেশে এখানে নেই। এখানে রয়েছে সরল প্রকৃতির রাজ্যের খেলাঘরের আশ্রয় নেওয়া। এই যে আশ্রয় নেওয়া, যেন মনে হলো আমরা বলতে পারি কবি যেন পলায়ন বৃত্তি মানসিকতা গ্রহণ করেছেন। তিনি শহর জীবন থেকে মুক্তির জন্য চলে এসেছেন এই পল্লী প্রকৃতির কোলে। এবার চলে আসব তার পরবর্তী অংশে, একেবারে বাকি দুটো স্ট্যাঞ্জায় যাকে দুই দিয়ে তিনি চিহ্নিত করেছেন। এই দুই দিয়ে তাকে আমরা বলবো বাস্তবতার ছবি। এই বাস্তবতার ছবিকে একটু দেখে নিই কবি কি বলেছেন। এখানে অসহ্য নিবিড় অন্ধকারে মাঝে মাঝে শুনি মহুয়া বনের ধারে কয়লা খনির গভীর বিশাল শব্দ, আর শিশির ভেজা সবুজ সকালে অবসন্ন মানুষের সুরে দেখি ধুলোর কলঙ্ক। ঘুমহীন তাদের চোখে হানা দেয় কিসের ক্লান্ত দুঃস্বপ্ন। ব্যাখ্যা চলে আসি। এখানে প্রথম চারটি পংক্তিতে তিনি যে স্বপ্ন দেখেছিলেন, আগের পংক্তিতে যে রোমান্টিকতার জাল বুনেছেন তার স্বপ্ন ভঙ্গ হয়েছেন। যখন তিনি ক্লান্তির উপর মহুয়া ফুল ঝরে পড়েছে, তিনি ফুলের সৌন্দর্য আর সুবাসে তিনি রোমান্টিকতার জগতে বিচরণ করছেন, যেখানে রোমান্টিকতাকে বাড়িয়ে দিয়েছে সমুদ্রের দীর্ঘশ্বাস আর দেবদার দীর্ঘ রহস্য। তার গভীর রাত্রে তিনি কি শুনছেন দেখো, নিবিড় অন্ধকারে মহুয়া বনের ধারে কয়লা খনির গভীর বিশাল শব্দ। মানে কয়লা খনির গর্ভের ভেতর যে শ্রমজীবী মানুষ কাজ করছে তার বিশাল ধসের শব্দ, ভেঙে যাওয়ার শব্দ। ওরা কয়লা খনির গর্তে যারা কাজ করে তারা জীবনকে হাতে নিয়ে কাজ করতে যায়। কবি তবুও ওই দিনের বেলা কর্মক্লান্তি পেয়েছি,
সেখানে কর্মের চাপ পেয়েছেন, কিন্তু এই মৌহার দেশ, যাকে রোমান্টিকতার দেশ বলেছেন, এখানে মানুষকে ওই প্রথম অন্নময় সত্তার জন্য পরের অন্নময় সত্তা মানে উল্লাসের দিক এদের জীবনে নেই। দিন রাত কয়লা খনির গর্ভে পরিশ্রম করতে হয় জীবনকে হাতে নিয়ে। যেখানে শহরের মানুষের বা কবির যে সকাল আছে, সকালে শান্তি তৃপ্তি কিছুটা হলে পায়, সন্ধ্যায় কবি কিছুটা হলেও রোমান্টিকতার স্বপ্ন জাল বুনন করতে পারেন, হয়তো তা ক্ষণস্থায়ী। কিন্তু দেখো এদের জীবনে সকাল কেমন, দেখো এদের জীবনে সকালে সবুজ সকাল থাকে না, এদের সকাল কি, এদের সেটাকে ধুলোর কলঙ্ক। তিনি শ্রমজীবী মানুষের চোখে ক্লান্তির দুঃস্বপ্ন দেখেছেন। এক কথায় বলবো, কবির ব্যক্তি সুখের ফানুস এই কর্মক্লান্ত মানুষদের দেখে যেন উবে গেছি। কবির এই যে চিন্তা, এখানে সার্বিক চিন্তা হয়ে গেছে, ব্যক্তি চিন্তা অতিক্রম করে তিনি সার্বিক চিন্তায় নিমগ্ন হয়েছেন। তাই কয়লা খনির গর্তে কাজ করা শ্রমিকদের বিরামহীন যন্ত্রণা কবিকে মর্মাহত করে। তাই মৌহা ফুলের সুবাস তিনি পান না, বরং কয়লা খনির মজুরের গায়ের গন্ধ পান। কবি এখানে সাম্যবাদী হয়ে উঠেছেন। তিনি বোঝেন বিশ্রামে, তিনি বোঝেন তিনি কিছুটা বিশ্রামের সময় পান। কিন্তু এখানকার মানুষদের জীবনে কর্ম থেমে থাকে না, তারা বিশ্রাম পায় না। সারাদিন ধরে রুজি রোজগার করেও তাদের দিন চলে না, তাদেরকে তাই রাত্রিতেও বিরামহীন পরিশ্রম ছাড়াই শ্রম করে যেতে হয়। সারা রাত্রি জুড়ে কর্মের জন্য অবসন্ন মানুষ একটু বিশ্রাম পায় না। তবুও শহরে মানুষ ক্লান্ত প্রাণ নিয়ে পালাতে চায় মৌহার দেশে। কিন্তু যে মৌহার দেশে তারা পৌঁছালো, সে মৌহার দেশের মানুষ শ্রমিকদের যাওয়ার কোনো পথ নেই, তাদের জীবনে বিশ্রাম নেই, তাদের শরীর জুড়ে কেবল থাকে ক্লান্তি, দুঃখ, কষ্ট। তাই কবির চোখে যে মৌয়া ফুল একটু আগে রোমান্সের অঞ্জন এঁকে দিয়েছিল, সেই কাজল এখানে ফিকে হয়ে গেল। কবি চলে এলেন বাস্তব জগতে, দেখলেন শ্রমজীবী মানুষদের পরিশ্রমকে। তাই যে তিনি মৌহা দেশে পালিয়ে শান্তি পেতে চেয়েছিলেন, সে মৌহা দেশের মানুষেরই শান্তি নেই, অর্থাৎ শান্তি পাওয়ার সমস্ত পথ বন্ধ। আমরা এক কথা বলতে পারি, রোমান্টিকতা যেন বাস্তব করা হাতুড়ির ঘায়ে ভেঙে চুরমার হয়ে গেছে, আর প্রকৃতির সৌন্দর্য সেখানে ধুলায় ধূসরিত হয়েছে। কবির মন এখন যন্ত্রণায়। আমরা এক কথায় বলবো, কবি যে স্বপ্ন দিয়ে কবি মৌহার দেশ কবিতা শুরু করেছিলেন, কবিতা শেষে সেই স্বপ্ন ভঙ্গ শেষ হয়েছে। শোষিত পীড়িত শ্রমজীবী মানুষের আর্তনাদে আর ক্লান্ত দুঃস্বপ্ন সেই সব মানুষের প্রতিনিধি হয়ে দাঁড়িয়েছে। আর প্রতিকূল পরিবেশে মানুষকে লড়াই করতে হয়। বাস্তবতা রোমান্টিকতাকে শোষণ করে, রোমান্টিকতা ফিকে হয়ে যায়, আর রোমান্টিকতার ফিকে স্থানে বাস্তবতা তার সাম্রাজ্য বিস্তার করে। তোমরা কবিতাটা ভালো করে পড়বে, আলোচনা মন দিয়ে দেখবে। আমরা পরবর্তীকালে এই কবিতা নিয়ে আলোচনা স্তরে চলে আসব। তোমরা ভালো থেকো, কবিতাটা মন দিয়ে পড়বে।